বাহ, এরা তো আমগো পুরান মানুষই। কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না, পুরান হয়ে গেছে না। মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন। নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। ভালো। কি কি বলছো এসব? শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। আপনাকে সবাই রে কয়ে যেতেছি, অনেক এখানে যা খুশি তা করুক, আপনারা কেউ আমারে আর ফোন দিবেন না। অনেক যদি মইরাও যায় না, ওর লাশটা দেখার জন্য আমার আর কেউ ফোন দিবেন না। আপনাকে মনে থাকে যাতে। হাত ছাড়ো, হাত ছাড়ো বলতেছি। খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার। ওর যা খুশি হোক, তুমি মইরা গেল না, আমার এখন আর কিচ্ছু আসে যায় না, বুঝছো তুমি? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস বল। আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এইবার আমার মরা অবস্থা হয়েছে, তাহলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এইটা কিন্তু একদম কখনো ঘোষণা করে কাউকে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনে আমার সংসারে আগুন লাগামু কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আইসেন না। শুনেন, আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। আপনি আমার ফোন নাম্বারটা রাখবেন। এই বাচ্চা কাঁদতেছে কেন? ও দুধ খাসনি? ঠিক মতো দুধ খাস নে, ঠিক মতো যত্ন করবি। একমাত্র সন্তান আমার, তোর যদি যত্ন ঠিক মতো না করিস তোর কিন্তু খবর আছে। কাজটা ঠিক হলো না আঙ্কেল, আমার বারবার মনে চাচ্ছে অনেককে গিয়ে সব বলে দিই। একদম খবরদার, এই কথা তুমি মাথায় আনবে না। অনেককে যদি তুমি এই কথা বলো, অনেককে সারা জীবনের জন্য হারাবে। আর অনেকের বউ মেঘলা সোজা আমাদেরকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আরো কিন্তু এত বড় একটা সত্যি। চুপ থাকো তো, কিচ্ছু হয়নি, আসো। ওঠো, ওঠো, ওঠো। এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমি আপনাকে ডিজাইন দিয়েছি একরকম আর আপনি বিল্ডিং করলেন অন্যরকম। এটা হইল কিছু? আমি আপনাদেরকে বলে রাখি, আমি ঠিক যেই ডিজাইনটা দিয়েছি আমার ঠিক সেটাই চাই। বুঝতে পারছেন আপনারা? যান কাজ যান। আরে কি ব্যাপার, আপনি এখানে কেমন আছেন? এই তো ভালো, পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার এখানে প্রজেক্টের কাজ চলতেছে। তুমি কেমন আছো? আমি আমি কি আর ভালো না থেকে পারি? কেউ যখন উপরোটা সিঁড়ি পেয়ে যায় তখন তো ভালো না থাকার প্রশ্নই আসে না। ঠিক ঠিক, কথা ঠিক। তোমার সাথে তো এখন বৃষ্টি আর ওমর জাফর আছে, তাই না? হ্যাঁ, ওমর জাফর তো এখন আমার বিজনেস পার্টনার, তার সাথে এখন বেশি ডিল হচ্ছে। গুড, ভেরি গুড। তো এখানে কি করতেছিলা? ও এখানে এখানে একটা শপিং সেন্টারের প্ল্যানিং হয়েছে, ওটা দিয়ে কাজ করছি আর কি। গুড জব, মন দিয়ে কাজ করো, একদিন অনেক বড় বিজনেসম্যান হবা, আমি জানি। অনেকের সাথে যতদিন ছিলাম তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। বলতে গেলে তার কাছ থেকে আমার সবকিছু শেখা, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। বাদ দাও না, থাকে সব কথা। কেন? এক সময় তো তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করতেন, এখন কি হলো? করতাম, সময় পাল্টায় গেছে। আমার সন্তান মরার পরে আমি আর ওরে চিনতে চাই না, অনেকের নামটাও না আমি আর শুনতে চাই না। কাজ করতেছো, মন দিয়ে কাজ করো, দোয়া রইলো, কিছু হইলে জানাই।
এই চলো। বারবার বলছি না তুমি আসবা না? কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমারে ভুল বুঝিনি। তোমারে দেখলে আমার খালি কোলটা উপহাস করে। তুমি আমার সন্তানের খুনি। তুমি কেন আসো বারবার আমার সামনে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবাসতে চাই। এই জন্য কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি এখন বস্তিতে এগিয়ে আছি, সেখানেই পড়ে আছি। কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, গাড়ি, সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার আশায়। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মুখে ভালোবাসার কথাটা মানায় না। আর তুমি কি ভাবছো বস্তিতে গিয়া থাকলে সবকিছু ঠিক হয়ে যাইব? কোনো কিচ্ছু ঠিক হইব না। অনেক, তুমি থাকো বস্তিতে আর আমি থাকি এসি রুমে। আমি এখন হয়তো বা শালিমা চৌধুরী, আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু আমার মনের ভিতরে কি বইতেছে, আমি কতটা কষ্টে আছি সেটা তুমি বুঝবা। প্রতি রাতে আমি যে ঘুমাইতে পারি না সেটা তুমি কি করে বুঝবা কও? মেঘলা, আমি তোমার সেই পুরো ক্ষতটা সারিয়ে দিতে চাই। ঠিক আছে, তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, যে কোনো পোস্টে। এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো, সবসময় তোমাকে আমি সরি বলতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি করুক, তাই না? না না, আমি এইগুলো চাই না। দরকার হলে আমি ভিখারি হয়ে যেতে পারবো, কিন্তু আমি বাইরের মানুষটা হতে চাই না। এসব অবাস্তব কথা বলতে আসবা না। তোমার মতো খুনি আর অকৃতজ্ঞরে আমি চাকরি দিতে পারবো না। এটা শালিমা গ্রুপ অফ কোম্পানি, তুমি মনে রাখো। মেঘলা, অন্তত একবার। আমি মেঘলা না, আমি শালিমা। আমার কাজ আছে, তুমি এখান থেকে যাও। যাও বলতেছি। কি হলো, কথা শুনতেছো না? যাও। আরে বন্ধু, তুই এই তীব্র রোদের মধ্যে একা একা হেঁটে যাচ্ছিস, তো শরীর খারাপ করবে। ধর ছাতা নে। তোর ছাতার ছায়া আমার মাথার রোদটুকু আড়াল করতে পারবে, কিন্তু আমার বুকের ভেতরে যে জ্বলন্ত আগুন, সেটা নিভিয়ে দিতে পারবে না। দেখ, সহানুভূতি আর করুণার মধ্যে যে একটা সীমারেখা থাকে, তুই তো সেটা পার করে গিয়েছিস। তোর এই সব কলুদাতার সমাধান হয়তো আমি না হতে পারি। রাতুল প্লিজ, অন্ধকারে পথ হারানো এই বন্ধুর হাতটা তুই এখন ছেড়ে দে। তুই আমাকে একা থাকতে দে, অন্তত আমাকে আর বিরক্ত করিস না। তুই এসব কি বলতেছিস? আমি তোর বন্ধু, কোটিপতি হয়ে আমি গাড়িতে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আর তুই আমার বন্ধু হয়ে রাস্তার ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছিস। এটা কেমন না? আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না এটা। তুই তো এটাই চাইতে। এখন আমি কোটিপতি থেকে গরিব হয়ে গেছি, তোর তো এখন অনেক আনন্দ হওয়ার কথা। দেখ, আসলে চাইতাম যে তুই গরিব হ, কিন্তু তুই এতটা গরিব হবে আমি কখনো কল্পনা করতে পারিনি, যে একদম রাস্তার ফকির হয়ে যাবে। রাতুল, তোর জন্য সবকিছু হয়েছে। তুই যদি জিএনএসের রিপোর্টটা চেঞ্জ না করে দিতি, আমার সন্তানটা মারা যেত না। তুই যা কিছু চেয়েছিস। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের পর্বটা শেষ হওয়ার পর একটা প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে। ভালোবাসা কি সত্যিই সব ভুলের ক্ষমা এনে দিতে পারে, নাকি এমন কিছু ভুল আছে যার শাস্তি মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়? আজকের এই পর্বে আমরা দেখেছি অনেকের অনুশোচনা, মেঘলার কঠিন সিদ্ধান্ত, নতুন ষড়যন্ত্রের সূচনা এবং এমন এক সত্যের আভাস যার সামনে পুরো গল্পটাই বদলে দিতে পারে। তাই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি জেসেল ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ইঙ্গিত যেগুলো বুঝতে পারলে আগামী পর্বের গল্প অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। পর্বের শুরুতেই আমরা দেখি অনেক মেঘলার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত অহংকার ভেঙে ক্ষমা চাইছে। একসময় যে মানুষটি মেঘলার কোনো কথাই বিশ্বাস করত না, আজ সেই মানুষটাই কাঁদতে কাঁদতে বলছে, আর একটা সুযোগ দাও। কিন্তু মেঘলার উত্তর ছিল একদম পরিষ্কার। মেঘলা আর আগের সেই মেয়ে নেই, সে এখন শালিমা চৌধুরী। এই পরিবর্তন শুধু নামের নয়, এটা তার আত্মসম্মান আর ব্যক্তিত্বেরও পরিবর্তন। মেঘলা অনেককে মনে করিয়ে দেয়, যখন তার গর্ভে সন্তান ছিল তখন সে কতবার অনেককে বলেছিল এই সন্তান তারই।
কিন্তু অনেক বিশ্বাস করেনি, বরং অপমান করেছে, অবিশ্বাস করেছে, মানসিকভাবে ভেঙে দিয়েছে। তাই আজ অনেকের চোখের পানি দেখে মেঘলার মন গলবে না, এটাই স্বাভাবিক। এই দৃশ্যের সবচেয়ে বড় দিক হল পরিচালক এখানে দেখিয়েছেন ক্ষমা চাওয়া সহজ, কিন্তু ক্ষমা পাওয়া সবসময় সহজ নয়, কারণ কিছু ক্ষত সময়ও পুরোপুরি। এরপর মেঘলার বাবা অনিককে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তারা একসময় চেয়েছিলেন অনিক আর মেঘলা আবার এক হোক, কিন্তু সন্তানের মৃত্যুর পর সবকিছু বদলে গেছে। তাই এখন অনিকের উচিত মেঘলার জীবন থেকে দূরে সরে যাওয়া। তবুও অনিক বলে যায় মৃত্যুর আগ পর্যন্ত সে ক্ষমা চাইতেই থাকবে। বন্ধুরা, এখানেই কিন্তু অনেকের চরিত্রের বড় পরিবর্তন আমরা দেখতে পাই। আগে যে মানুষটা নিজের ভুল মানতেই চাইত না, আজ সে নিজের প্রতিটি ভুলের শাস্তি নিজেই মেনে নিচ্ছে। এরপর গল্প একেবারে অন্যদিকে মোড় নেয়। আমরা দেখি নীলা আর তার বাবা জেল থেকে রাতুলকে বের করে নিয়ে আসে। প্রথমে রাতুল বুঝতেই পারে না কেন তাকে সাহায্য করা হচ্ছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব পরিষ্কার হয়ে যায়। নীলা জানিয়ে দেয় সে রাতুলকে বিয়ে করতে চায়, তবে এটা ভালোবাসার বিয়ে নয়, প্রতিশোধের বিয়ে। নীলার বাবা আরও বড় প্রস্তাব দেয়, যদি রাতুল তাদের সঙ্গে হাত মেলায় এবং মেঘলা ও অনিককে ধ্বংস করতে সাহায্য করে, তাহলে তাকে ব্যবসার অংশীদার বানানো হবে। রাতুল প্রথমে একটু অবাক হলেও খুব দ্রুত হিসেব কষে ফেলে। সে বুঝে যায় এত বড় ব্যবসায়িক সুযোগ জীবনে বারবার আসে না। তার উপর একজন কোটিপতি মেয়েকে বিয়ে করলে নিজের হারানো অবস্থানও ফিরে পাবে, তাই কোনো দ্বিধা না করেই সে রাজি হয়ে যায়। এখান থেকেই নতুন ভিলেন জুটি তৈরি হয়ে গেল। একজন প্রতিশোধের জন্য বাঁচে, আরেকজন টাকার জন্য। এই দুজন একসাথে হলে সামনে যে বড় বিপদ আসছে সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে অনিকের অবস্থা দিন দিন আরও করুণ হয়ে উঠছে। সে বস্তির রাস্তায় বসে নিজের অতীতের কথা মনে করে কাঁদছে। বৃষ্টি তাকে বাড়ি নিয়ে যেতে চাইলেও সে রাজি হয় না, বরং বলে সে কোনো পাগলামি করছে না, সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। অনেকের এই সংলাপটা সত্যিই অনেক গভীর, কারণ সে বুঝে গেছে মেঘলার যে কষ্ট সে দিয়েছে তার তুলনায় আজকের নিজের কষ্ট কিছুই নয়। সে আরও বলে যতদিন না মেঘলা তাকে ক্ষমা করবে ততদিন সে এভাবেই থাকবে। এই দৃশ্যটা দর্শকদের মন ছুঁয়ে গেছে, কারণ এখানে প্রথমবারের মতো আমরা অনেককে সত্যিকার অর্থে ভেঙে পড়তে দেখি। এদিকে গল্পের সবচেয়ে বড় মোড় আসে যখন বৃষ্টির শ্বশুর অতীতের সেই ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। তিনি স্বীকার করেন মেঘলার সন্তান আসলে মারা যায়নি, টাকার লোভে আর বৃষ্টির সংসার বাঁচানোর আশায় দাইমাকে দিয়ে নবজাতক শিশুকে অন্য এক মহিলার হাতে তুলে দেওয়া হয়েছিল, আর অনেক ও মেঘলাকে বলা হয়েছিল সন্তান মৃত। এই সত্য শুনে বৃষ্টি একেবারেই স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না একটা নিরপরাধ শিশুর সঙ্গে এমন জঘন্য অন্যায় করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বৃষ্টির সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় সে আর এই সত্য লুকিয়ে রাখবে না, সে অনেককে সব জানাবে। কিন্তু ঠিক তখনই তার শ্বশুর তাকে থামিয়ে দেয়। তিনি বোঝান যদি মেঘলা সত্যটা জানতে পারে তাহলে শুধু তাদের পরিবার নয়, এই ঘটনার সঙ্গে জড়িত সবাই আইনের মুখোমুখি হবে। এখানে বৃষ্টি এক ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্বে পড়ে যায়। একদিকে সত্য প্রকাশ করার দায়িত্ব, অন্যদিকে নিজের সংসার ভেঙে যাওয়ার ভয়। বন্ধুরা, এখানেই আজকের পর্বের আবেগ আরও বেড়ে যায়, কারণ আমরা বুঝতে পারি সত্য যতদিন লুকিয়ে থাকবে ততদিন সবার জীবন আরও জটিল হতে থাকবে। বন্ধুরা, গল্পটা ঠিক এখান থেকেই আরও ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে, কারণ সত্য প্রকাশের দরজায় এসে দাঁড়িয়েও আবার সেই সত্যকে লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এখান থেকেই বোঝা যায় সামনে যত বড় বিস্ফোরণ আসছে সেটা শুধু একটা পরিবারের নয়, পুরো গল্পের ভাগ্যই বদলে দেবে। বৃষ্টি যখন বলে যে সে আর এই পাপের বোঝা বয়ে বেড়াতে পারবে না, তখন তার শ্বশুর তাকে থামিয়ে দেন। তিনি বোঝান যদি অনেক বা মেঘলা এই মুহূর্তে সবকিছু জেনে যায় তাহলে শুধু তাদের সংসার নয়, বহু মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ শিশুকে অদলবদল করা কোনো সাধারণ ভুল নয়, এটা বড় ধরনের অপরাধ। কিন্তু বন্ধুরা, এখানেই একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করার মতো। বৃষ্টি মুখে চুপ থাকার কথা বললেও তার চোখে মুখে স্পষ্ট অপরাধ বোধ ফুটে উঠেছে। অর্থাৎ সে যতদিনই চুপ থাকুক, একদিন না একদিন এই সত্য তার মুখ দিয়েই বের হয়ে আসবে। এরপর আমরা দেখি অনেকের খবর মেঘলার কাছে পৌঁছায়। কেউ একজন ফোন করে জানায় মেঘলা চলে যাওয়ার পর অনেক নাকি আবার সেই পুরনো বস্তিতে ফিরে গেছে। একা একা থাকে, নিজের কাজ নিজেই করে, কারো সঙ্গে তেমন কথা বলে না। এই খবর শুনেও মেঘলার মন গলেনি, বরং সে খুব শান্তভাবে বলে দেয় অনেক যেখানে খুশি থাকুক, তাতে তার কিছু যায় আসে না।
যদি সে ভেবে থাকে বস্তিতে গিয়ে কষ্ট করলে সব পাপ মুছে যাবে, তাহলে সে ভুল ভাবছে। এই সংলাপটা দেখেই বোঝা যায় মেঘলার ক্ষত এখনও শুকায়নি। বাইরে থেকে সে যতটা শক্ত, ভেতরে হয়তো ততটাই ভাঙা। কিন্তু সে আর দুর্বল হতে রাজি নয়। এরপর গল্পে আবার প্রবেশ করে রাতুল। সে অনিকের সঙ্গে দেখা করতে বস্তিতে যায়। বাইরে থেকে বন্ধুর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে সে শুধু অনিককে অপমান করতে এসেছে। রাতুল জানায় আগামী শুক্রবার তার বিয়ে। সে অনিককে দাওয়াতও দেয়, কিন্তু এই দাওয়াতের পেছনে বন্ধুত্ব নয়, ছিল অপমান করার উদ্দেশ্য। অনিকও এবার চুপ থাকে না। সে রাতুলকে মনে করিয়ে দেয় ডিএনএ রিপোর্ট বদলে দিয়ে সে যে অন্যায় করেছে তার শাস্তি একদিন তাকে পেতেই হবে। রাতুল আবারও অহংকার করে বলে সে এমন একটা খেলা শুরু করেছে যার ফল খুব শীঘ্রই সবাই দেখতে পাবে। বন্ধুরা, এই কথার মধ্যেই পরিচালক পরবর্তী পর্বের বড় ক্লু দিয়ে দিয়েছেন, অর্থাৎ রাতুলের নতুন ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এরপর আমরা দেখি বৃষ্টি আর চুপ থাকতে পারছে না। সে সিদ্ধান্ত নেয় অন্তত সেই শিশুটার খোঁজ নেবে। যদিও সে এখনই অনেককে কিছু বলবে না, কিন্তু শিশুটার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিতে চায়। এই দৃশ্যটা প্রমাণ করে বৃষ্টির বিবেক এখনও পুরোপুরি মরে যায়নি। সে ভুল করেছে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার একটা চেষ্টা অন্তত করছে। অন্যদিকে রাতুল নিজের নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য শান্তা নামে একটি মেয়েকে ব্যবহার করতে শুরু করে। সে শান্তাকে বলে যদি সে অনেকের চরিত্র নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যাতে সবাই অনেককে ভুল বোঝে, তাহলে সে তাকে বিয়ে করবে। লোভে পড়ে শান্তাও রাজি হয়ে যায়। এরপরই ঘটে আজকে সবচেয়ে নাটকীয় দৃশ্য। রাতের বেলা শান্তাই ইচ্ছাকৃতভাবে অনেকের ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে অপেক্ষা করছিল কিছু মানুষ। তারা এমনভাবে চিৎকার শুরু করে যেন অনেক রাতভর একটি অচেনা মেয়েকে নিয়ে ঘরে ছিল। মুহূর্তের মধ্যে পুরো বস্তিতে গুজব ছড়িয়ে পড়ে। বর্ষার সঙ্গে সঙ্গে মেঘলাকে ফোন করে ঘটনাটা জানায়। মেঘলাও দ্রুত সেখানে চলে আসে। কিন্তু বন্ধুরা, আমরা যারা পুরো ঘটনাটা দেখেছি, আমরা জানি এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক। অনিক বারবার বলতে থাকে শান্তা মিথ্যা বলছে, কিন্তু ভিড়ের সামনে সত্যির চেয়ে মিথ্যাই যেন বেশি বিশ্বাসযোগ্য হয়ে আছে। শান্তা অভিনয় করে এমনভাবে কথা বলতে থাকে যেন সে সত্যি অনেকের সঙ্গে রাত কাটিয়েছে। এমনকি বস্তির মানুষও বলতে শুরু করে যদি কিছু না হয়ে থাকে তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়। এই দৃশ্যটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন নির্দোষ মানুষকে সমাজ কত সহজে অপরাধী বানিয়ে ফেলতে পারে সেটাই পরিচালক দেখিয়েছেন। পর্বের একেবারে শেষ মুহূর্তে অনেক সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। সে যতই নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক, কেউ তার কথা শুনতে চায় না। আর এখানেই শেষ হয় আজকের ৩৮ নম্বর পর্ব। বন্ধুরা, আমার কাছে এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দুটি বিষয়। প্রথমত, মেঘলার সন্তান বেঁচে থাকার সত্যিটা অবশেষে দর্শকের সামনে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয়ত, রাতুল নতুন ষড়যন্ত্র শুরু করেছে, যার প্রথম শিকার হল অনিক। অর্থাৎ সামনে গল্প আরও অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। আর এখান থেকেই শুরু হবে আগামী পর্বের আসল খেলা। কারণ এখন প্রশ্ন একটাই, অনিক কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? মেঘলা কি সত্যিটা জানতে পারবে? আর হারিয়ে যাওয়া সেই সন্তান কি অবশেষে নিজের আসল মা বাবার কাছে ফিরে আসবে? বন্ধুরা, এখন পর্যন্ত যা যা ঘটেছে তাতে একটা বিষয় পরিষ্কার, গল্প এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে প্রতিটি সিদ্ধান্ত পুরো কাহিনী বদলে দিতে পারে। তাই এবার চলুন বিশ্লেষণ করি ৩৯ নম্বর পর্বে কি কি ঘটতে পারে এবং পরিচালক আমাদের জন্য কী ধরনের চমক লুকিয়ে রেখেছেন। সবচেয়ে আগে কথা বলি অনিককে নিয়ে। আমার মনে হচ্ছে আগামী পর্বের শুরুতেই আমরা দেখব পুরো বস্তির মানুষ অনিককে ভুল বুঝতে শুরু করবে। কারণ শান্তা যেভাবে পরিকল্পিতভাবে অনিকের চরিত্রে কালিমা লাগিয়েছে, তাতে সাধারণ মানুষ সত্য জানার আগেই গুজবকেই বিশ্বাস করবে। অনিক যতই বলুক সে নির্দোষ, কেউ সহজে তার কথা বিশ্বাস করবে না। কিন্তু আমি মনে করি এই অপবাদ বেশি দিন টিকবে না, কারণ মিথ্যার সবচেয়ে বড় দুর্বলতা হলো সেটা বেশি দিন লুকিয়ে রাখা যায় না। শান্তা কোনো না কোনো সময় ভুল করবে, আর সেই ভুল থেকেই সবাই বুঝতে পারবে পুরো ঘটনাটা সাজানো ছিল। অন্যদিকে রাতুল এখন নিজেকে খুব চালাক ভাবছে। সে মনে করছে অনিককে সমাজের চোখে ছোট করে দিলেই তার পথ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানেই পরিচালক হয়তো বড় একটা টুইস্ট রাখবেন, কারণ রাতুলের প্রতিটি ষড়যন্ত্রই শেষ পর্যন্ত তার বিরুদ্ধেই যেতে পারে। এবার আসি মেঘলার প্রসঙ্গে। মেঘলা বাইরে থেকে যতই কঠিন থাকার চেষ্টা করুক, আমি মনে করি অনিকের এই অপমান তাকে ভেতরে ভেতরে নাড়া দেবে। সে হয়তো প্রকাশ করবে না, কিন্তু তার মনে প্রশ্ন জাগবে, অনিক কি সত্যিই এমন কাজ করতে পারে? এই সন্দেহই মেঘলাকে সত্যের আরও কাছাকাছি নিয়ে যাবে। আমার আরেকটা বড় প্রেডিকশন হলো বৃষ্টি আর বেশি দিন এই গোপন সত্য নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না। কারণ একজন মা হয়ে সে প্রতিদিন দেখছে মেঘলা নিজের জীবন্ত সন্তানকে মৃত ভেবে কাঁদছে। এই দৃশ্য তার বিবেককে প্রতিদিন আরও বেশি কষ্ট দিচ্ছে।
তাই খুব সম্ভব আগামী কয়েক পর্বের মধ্যেই বৃষ্টি অন্তত মেঘলাকে ইঙ্গিত দিয়ে দেবে যে তার সন্তান আসলে মারা যায়নি। আর যদি সেটা হয় তাহলে পুরো গল্প এক মুহূর্তে বদলে যাবে। এবার আসি সেই হারিয়ে যাওয়া শিশুর কথায়। আমার বিশ্বাস পরিচালক এখন ধীরে ধীরে সেই শিশুটিকে গল্পের কেন্দ্রে নিয়ে আসবেন। হয়তো মেঘলা বা অনেক সরাসরি এখনই সন্তানের দেখা পাবে না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে যাতে দর্শক বুঝতে পারে সত্য প্রকাশের সময় খুব কাছাকাছি। আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি, বৃষ্টি যখন বলল সে শিশুটার সব খরচ বহন করবে, তখন মনে হয়েছে পরিচালক তাকে পুরোপুরি নেতিবাচক চরিত্র বানাতে চান না, বরং ভবিষ্যতে সে নিজের ভুল শোধরানোর বড় ভূমিকা পালন করবে। এবার কথা বলি রাতুল আর নীলাকে নিয়ে। এই দুজন এখন একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে, মেঘলা আর অনেককে ধ্বংস করা। কিন্তু তাদের সম্পর্কের ভিতটা ভালোবাসার ওপর নয়, স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। যে সম্পর্কের ভিত্তি প্রতিশোধ আর লোভ, সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। তাই আমার ধারণা খুব শীঘ্রই রাতুল আর নীলার মধ্যেও মতবিরোধ শুরু হবে। একজন অন্যজনকে ব্যবহার করতে চাইবে, আর সেখান থেকেই নতুন সংঘাত তৈরি হবে। অনেকের চরিত্র নিয়েও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এতদিন আমরা একজন অহংকারী অনেককে দেখেছি, এখন আমরা দেখছি একজন অনুতপ্ত মানুষকে। পরিচালক যদি এই পরিবর্তনটা ধরে রাখেন, তাহলে আগামী পর্বগুলোতে অনেক আর নিজের জন্য নয়, মেঘলা আর সন্তানের জন্য লড়াই করবে, আর সেটাই হবে তার চরিত্রের সবচেয়ে বড় রিডেমশন। সবশেষে একটা বড় সম্ভাবনার কথা বলি। আমার মনে হচ্ছে আগামী পর্বের একেবারে শেষে এমন একটা ক্লিফহ্যাঙ্গার থাকবে, যেখানে হয়তো মেঘলা প্রথমবারের মতো সেই শিশুর সম্পর্কে কোনো বড় সূত্র পাবে। হয়তো কোনো পুরনো কাগজ, কোনো সাক্ষী কিংবা মতির মায়ের কোনো ভুল কথার মাধ্যমে সত্যের দরজা একটু খুলে যাবে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে 40 নম্বর পর্ব থেকে গল্প একেবারে নতুন মোড় নেবে। বন্ধুরা, আমার ব্যক্তিগত বিশ্লেষণে 39 নম্বর পর্বে 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, অনেকের বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র ধীরে ধীরে ফাঁস হওয়া শুরু। দ্বিতীয়ত, বৃষ্টির অপরাধবোধ আরও বেড়ে যাওয়া এবং সত্য প্রকাশের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া। তৃতীয়ত, হারিয়ে যাওয়া সন্তানের রহস্যের প্রথম বড় সূত্র সামনে আসা। আমার বিশ্বাস এই 3টি ঘটনাই আগামী কয়েকটি পর্বের মূল ভিত্তি তৈরি করবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি শেষ পর্যন্ত সত্যিটা নিজে বলবে, নাকি অন্য কোনো চরিত্র আগে সব ফাঁস করে দেবে? আর রাতুলের ষড়যন্ত্র কতদিন টিকবে বলে আপনারা মনে করেন? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরিচালক যদি এই পরিবর্তনটা ধরে রাখেন, তাহলে আগামী পর্বগুলোতে অনেক আর নিজের জন্য নয়, মেঘলা আর সন্তানের জন্য লড়াই করবে, আর সেটাই হবে তার চরিত্রের সবচেয়ে বড় রিডেমশন। সবশেষে একটা বড় সম্ভাবনার কথা বলি। আমার মনে হচ্ছে আগামী পর্বের একেবারে শেষে এমন একটা ক্লিফহ্যাঙ্গার থাকবে, যেখানে হয়তো মেঘলা প্রথমবারের মতো সেই শিশুর সম্পর্কে কোনো বড় সূত্র পাবে। হয়তো কোনো পুরনো কাগজ, কোনো সাক্ষী কিংবা মতির মায়ের কোনো ভুল কথার মাধ্যমে সত্যের দরজা একটু খুলে যাবে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে 40 নম্বর পর্ব থেকে গল্প একেবারে নতুন মোড় নেবে। বন্ধুরা, আমার ব্যক্তিগত বিশ্লেষণে 39 নম্বর পর্বে 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, অনেকের বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র ধীরে ধীরে ফাঁস হওয়া শুরু। দ্বিতীয়ত, বৃষ্টির অপরাধবোধ আরও বেড়ে যাওয়া এবং সত্য প্রকাশের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া। তৃতীয়ত, হারিয়ে যাওয়া সন্তানের রহস্যের প্রথম বড় সূত্র সামনে আসে।